আনলক 7, সেটা রাজেশ শর্মার অপোজিটে কাজ করেছিলাম। আমি একটা নেপালি ক্যারেক্টার করেছি ওখানে। আচ্ছা, হচ্ছে সেটার জন্য আমি খুবই এক্সাইটেড। ভালো লাগলো। অনেকে তো বেঙ্গল ছেড়ে চলে গিয়ে বম্বেতে, সাউথে কাজ করা শুরু করেছে। যেটা আর কি অডিয়েন্স চাইছে সেটা হয়তো অ্যাডাপ্ট করতে আমাদের হয়তো বেঙ্গলকে একটু টাইম লাগছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে ওয়ান অফ দ্য টপ আর কি এই কালচারে ছিল। তো ফিল্ম ফেয়ার সত্যজিৎ রায় অ্যাগেন মানে আনপ্রেডিক্টেবল বলতে পারো, বিকজ আমাদের বেঙ্গল সবচেয়ে টপে ছিল, লিডিং ছিল ইনফ্যাক্ট বলতে পারো। এখান থেকেই বলতে পারো আমাদের সিনেমা সবকিছু স্টার্ট হয়েছিল। বলিউড তো পরে এলো, বাট যখন বেঙ্গল আবার ফ্লারিশ হবে তো অনেক ভালোভাবেই আসবে। আই বিলিভ ইন মাই। চিত্রালি, আমি তোমার জার্নিটা সম্বন্ধে জানি, কি করে তুমি মুভিতে এন্টার করলে। যদিও আমি মুভি ইন্ডাস্ট্রিতে বিলং করি না, বাট যেটা আমরা শুনি ইট ইজ গোয়িং থ্রু আ বিগ টাইম ডাউনটার্ন। কারণটা একটু যদি জানতে পারি। নমস্কার, ফিরে এলাম আরেকটা নতুন এপিসোড প্রম্পট উইথ পারমিতা। আজকে আমাদের গেস্ট হলেন চিত্রালি দাস। চিত্রালির কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, খুবই নোন ফেস, বাট স্টিল ম্যান্ডেটরি ওনাকে পরিচয় করিয়ে দেওয়া। চিত্রালি ইজ আ ওয়েল নোন এস্টাবলিশ অ্যাক্ট্রেস। উনি মডেলিং করেছেন, উনি অ্যাড ফিল্মস করেন এবং ভীষণই একজন ট্যালেন্টেড ইয়াং লেডি। চিত্রালি, ওয়েলকাম টু প্রম্পট উইথ পারমিতা। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি চলছে। চিত্রালি, আমি তোমার জার্নিটা সম্বন্ধে জানবো, যে তোমার হঠাৎ করে মুভিতে কি কি করে তোমার এই ইন্টারেস্টটা ডেভেলপ করলো এবং কি করে তুমি মুভিতে এন্টার করলে। সো আমার জার্নিটা স্টার্ট হয়, ইটস ভেরি আনপ্রেডিক্টেবল বলতে পারো, বিকজ আমি টোটালি একটা একাডেমিক লাইন থেকেই ছিলাম। আমি বিকম অনার্স নিয়ে একটা নর্মাল যেরকম পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে আর কি সবাই ভাবে নিজের লাইফ স্টার্ট করবে, তো সেরকম আমিও করেছিলাম। বাট সামহাও আমার ফ্যামিলির থেকে জিন থেকেই পেয়েছি বলতে পারো। আমার একটু কালচারাল সাইডে আমার একটু বেশি ন্যাক ছিল। আচ্ছা, ডান্স, আবৃত্তি, গান, ড্রয়িং সবকিছুই আর কি বাঙালির যা হয় আর কি, মানে বাচ্চাদেরকে বড় করলে সব আবৃত্তি গান সবকিছুই শেখায়। তো আচ্ছা, আমার ওর দিকে খুব খেলাধুলো, গান মান সবকিছুতে আমার খুব ইন্টারেস্ট ছিল। তো কলেজের মানে শুরু হতে হতে, আমি ছোট থেকে ডান্স করতাম, তো কলেজের শুরু হতে হতে আমি অ্যাজ আ প্রফেশনাল আমার ডান্সটাও স্টার্ট হয়েছিল। তো আমি অল ওভার ইন্ডিয়া, আউট অফ ইন্ডিয়া অনেক জায়গায় ডান্স করতাম। তো সেটা থেকেই আমার অ্যাক্টিং এরও আমার আসে, কল আসে, যে এরকম একটা অ্যাঞ্জেল ডিজিটাল। তো সেখান থেকে মানে ক্লিক, যেটা এখন আপনি দেখতে পারবেন ওটিটি চ্যানেল, তো অ্যাঞ্জেল ডিজিটাল থেকে আমার ফার্স্ট আর কি কল আসে ফর আ মুভি, নিউ ফেস ওরা খুঁজছিল। তো সেখানেই আর কি আমি আম, আমার কোনো আইডিয়া ছিল না যে আমি যাব কিনা। তো মা বলল কি, যা ওখানে গিয়ে দেখতে পারিস, তাহলে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, ভেবেই রাখ তোর কোনো কিছু হবে না, কিন্তু কিছু জানতে তো পারবি, কিছু শিখতে পারবি, সেই জন্যই যা আর কি। তো মাকে নিয়ে গিয়েছিলাম, আর ওখানে অডিশনটাতে আমার ডিরেক্টরের হয়তো কোনো খুব ভালো লেগেছিল, মেবি সামহাও আমি স্ক্রিপ্টটা মুখস্থ ভালো করে কেঁদেছিলাম ভালো করে, তাই জন্য হয়তো আমাকে সিলেক্ট করে নিয়েছিল। আর সেটা রিলিজও হয়েছিল। তো সেখান থেকে আমার জার্নিটা স্টার্ট হয়। বাহ, তো তখনই ভাবলাম কি, যদি কিছু না করেই যদি আমি একটা জার্নি স্টার্ট করতে পারি, তো ওয়াই নট, এটাকে একটা ট্রাই করা উচিত। তো আমি তখন থেকেই আর কি নিজে সিরিয়াস ভাবে প্রফেশনটাকে আমি নিতে শুরু করলাম। অনেক অ্যাক্টিং কোর্স বগেরা, থিয়েটার ওয়ার্কশপ সবকিছু করে আমি পুরো ফুল টাইম এটাতে স্টার্ট করলাম। বাহ, ভেরি গুড। আমাকে বলো, যখন একটা রোল আসে তোমার কাছে, তুমি কি করে সেটাকে পিক করো, মানে হোয়াট হোয়াট মেক্স ইউ পিক আ রোল। টু বি ভেরি অনেস্ট, এত মার্কেটের এত বেশি কম্পিটিশন, মানে চুজ করার বেশি অপশন আমি রাখি না, বিকজ আমি চাই কি যতটা ভার্সেটাইল আমি যদি হতে পারি, অডিয়েন্সের কাছে নিজের ভার্সেটাইলিটি দেখাতে পারি, তাহলে হয়তো অডিয়েন্স আমাকে আরো অ্যাকসেপ্ট করবে। কারণ আমি একটা এই ট্যাগ হতে চাই না কি এই শুধু মানুষটা এইরকমই আর কি কাজ করে। তো আমি যতটা আর কি ডিফারেন্ট ক্যারেক্টার আসলে সেটাই আমি খুশি হই আর কি। আর তাছাড়া যদি বলতে চাও যে তুমি কোন ক্যারেক্টার পছন্দ করো, কিভাবে চুজ করো, তো যতটা আর কি ডিফারেন্ট, মানে একটুখানি অ্যাবনর্মাল বলো বা একটু মানে নর্মাল থেকে যদি কিছু আলাদা কিছু ক্যারেক্টার থাকে, তো সেগুলোতে আমি বেশি ইন্টারেস্টেড হই আর কি। কারণ ওটাতে অ্যাক্টিং করার স্কোপটা, গ্ল্যামারটা কম যেখানে। গ্ল্যামারও হতে পারে, মেবি ওটা হতে পারে কি কোনো একটা সাইকো, বাট শি ইজ ভেরি গ্ল্যামারাস, শি ইজ আ মার্ডারার, তো এরকমও কিছু ক্যারেক্টার হতে পারে। তো
আমি ওরকমই কিছু হাটকে ক্যারেক্টার থাকলে আমি খুব একটা আমি এরকম পেয়েও ছিলাম, বাট ওটা আনফর্চুনেটলি কিছু রিজনের জন্য এই কাজটা আর হয়নি। যে একটা মানে শি ইজ আ এসকর্ট, বাট বিহাইন্ড মানে রিয়ালিটি ও একজন পুলিশের সাথে মানে কাজ করছে, মানে একটা এজেন্ট। এজেন্ট একটা ক্রিমিনালকে ধরার জন্য। তো এইরকম ক্যারেক্টারগুলো আমাকে খুব আর কি অ্যাট্রাক্ট করে, তো আমার বাস এইটার জন্যই আমি দৌড়াচ্ছি, খাচ্ছি, সবকিছু করছি। ভেরি গুড। আমাকে বলো যে তোমার তো এই অ্যাড ফিল্ম যে যখন তুমি করো, হুম এই 30 সেকেন্ডসের মধ্যে বা 60 সেকেন্ডসের মধ্যে বা কিছু মিনিটের মধ্যে তোমাকে নিজেকে ফুটিয়ে তুলতে হয়। হুম হুম তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। হাউ Very হাউ হাউ difficult. ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্যাট? ওটা তো সিরিয়াসলি, বিকজ মুভিতে তুমি একটা বা মুভি বা শর্ট ফিল্ম বা যেটাই বলো, ওটা একটা লং একটা জায়গা, অনেক স্কোপ থাকে দেখানোর, বাট অ্যাডের মধ্যে তোমাকে নিজেকে ফুটিয়ে তোলা ব্যাপারটা ইটস রিয়েলি হার্ড। তোমাকে কিছু তো মানে স্ট্যান্ড আউট করতেই হবে, কিছু একটা মানে সেটা হয়তো তোমার ট্যালেন্ট বলো বা তোমার নিজের সত্তা, ওর মধ্যে কিছু একটা রাখতে হবে। তোমাকে তো নিজে একটা স্ক্রিপ্ট দিয়েই দেবে বা কিছু একটা তোমাকে বলেই দেবে যে এই পয়েন্টের উপরেই রাখতে হবে, বাট ইউ হ্যাভ টু গিভ সামথিং অ্যাবাউট ইউর সেলফ, যে তোমার মধ্যে তুমি এটা কিভাবে তুমি ফোটাতে পারো। তুমি এই এই ব্যাপারটা যদি এই কথাটা আছে, তুমি কিভাবে বললে তোমার একটু অন্যরকম দেখাবে। দেখাবে। তো সেটাই আর কি আমি চেষ্টা করি আর কি, নিজের সত্তাটা রাখতে, মানে যেটা বলছে সেটাই কপি পেস্ট না করে নিজের মতন একটা কিছু বলতে। আচ্ছা, যারা অ্যাক্টিং অ্যাজ আ ক্যারিয়ার নিতে চায়, হুম আহ, তাদের বেসিক্যালি নিজে কি করে হোমওয়ার্কটা করবে, তাদেরকে যদি একটু তুমি গাইড করো। তারা অনেকেই আছে যারা অ্যাক্টিং অ্যাজ এ ক্যারিয়ার নিতে চায়, মডেলিং অ্যাজ এ ক্যারিয়ার নিতে চায়, তো ওদেরকে তুমি কিভাবে গাইড করবে যে কি মানে কি অ্যাকচুয়ালি করা উচিত ইনিশিয়ালি? দেন গোয়িং টু অ্যাক্টিং স্কুল তো ডেফিনেটলি রয়েছে, হুম তার আগে হোমওয়ার্কটা বাড়িতে কিভাবে শুরু করা উচিত? হ্যাঁ, মানে সেটা তো ঠিকই যে সব কিছুরই করার জন্য একজন গুরু লাগে, হুম হুম মানে নিজের থেকে করাটা খুবই ডিফিকাল্ট। তো অ্যাক্টিং স্কুল করা যাওয়া খুবই ভালো, হুম কিন্তু তার চেয়েও আগে যেটা আমি বলবো কি, থিয়েটারটা জয়েন করলে খুব ভালো হয়। মানে ওটা তোমার একদম এবিসিডির মতন পুরো একদম ধরে ধরে সবকিছু শেখায় আর কি। হুম হুম তো অনেকের ইনস্টিটিউট তো ভেরি গুড, মানে ইনস্টিটিউট থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টরা, ভালো ভালো অ্যাক্টার্স অ্যাক্ট্রেসরা বেরোয়। কিন্তু আমি বলবো যে থিয়েটারটাও মানে প্রথম থেকে করো। আর নিজের ঘরে প্র্যাকটিস, মানে প্রচন্ড আর কি বই পড়ো, হুম গল্প পড়ো বা গল্প দেখো। যাদের হয়তো পড়তে না ভালো লাগলো, তুমি মুভিজ দেখো, প্রচন্ড হুম। ভাবে মুভি দেখার এটা নেশার মতন করে নাও। প্রতিদিন আচ্ছা। আজকে হুম ওয়েব সিরিজ দেখছো বা দেখছো, মানে প্রতিদিন একটা ছোট কিছু হলেও তুমি দেখো। হুম মানে হুম হুম কিছু একটা তোমার মাথার মধ্যে যেন অ্যাক্টিং নিয়ে সবসময় থাকে, যদি তুমি হুম এই প্রফেশনটাকে যদি সিরিয়াসলি নিতে চাও। হুম হুম আর তাছাড়াও তুমি মিররের সামনে দাঁড়িয়ে মিরর প্র্যাকটিস এইসব তো আছেই। ভয়েস মডুলেশনে গান করো, মানে জোরে জোরে মানে নির্লজ্জর মতন চিৎকার করে করে গান করো, সেটা হুম তোমার খুব ভালো হবে। হুম। এরকমই আর কি বলবো, এগুলোই করা উচিত আপাতত। ওয়েস্ট বেঙ্গলে আমাকে বলো যে মুভি ইন্ডাস্ট্রি, যেটা আমরা শুনি, যদিও আমি মুভি ইন্ডাস্ট্রিতে বিলং করি না, বাট যেটা আমরা শুনি যে ইট ইজ গোয়িং থ্রু আ বিগ টাইম ডাউনটার্ন, হুম কারণটা একটু যদি জানতে পারি। মানে আরেকবার বলো, মানে কিরকম বলতে চাইছো? মানে সেরকম ভালো করছে না মুভি ইন্ডাস্ট্রি আচ্ছা আচ্ছা অনেক। আচ্ছা। হ্যাঁ, মানে এবার দেখো, সব ইন্ডাস্ট্রি বা সব আর্টিস্টের বা সব প্রফেশনেরই একটা টাইম থাকে না। হুম, এক সময় আমাদের বেঙ্গল সবচেয়ে টপে ছিল, লিডিং ছিল, ইনফ্যাক্ট একদম বলতে পারো, এখান একদম। থেকেই বলতে পারো আমাদের সিনেমা সবকিছু হুম স্টার্ট হয়েছিল। হুম বলিউড তো পরে এলো, হুম ফিল্ম ফেয়ার সত্যজিৎ রায় অ্যাগেন, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে ওয়ান অফ দ্য টপ আর কি এই কালচারে ছিল। তো সবারই টাইম থাকে। মুম্বাইও এখন বলতে গেলে যদি দেখো সেরকম দিক থেকে সাউথ ইন্ডিয়া তাকে টক্কর দিচ্ছে অনেকটা। তো আই আই থিঙ্ক ইটস অ্যাবাউট টাইম, হিলিং পিরিয়ড থাকে সবকিছু অ্যাডাপ্ট হুম হুম করতে, নতুন যেটা আর কি অডিয়েন্স চাইছে সেটা হয়তো অ্যাডাপ্ট করতে আমাদের হয়তো বেঙ্গলকে একটু টাইম লাগছে। বা যখন বেঙ্গল আবার ফ্লারিশ হবে তো অনেক ভালোভাবেই আসবে। আই বিলিভ ইন মাই স্টেট, আই বিলিভ ভেরি ইন মাই গুড। মানে তোমার এই ল্যাঙ্গুয়েজ। পজিটিভ থটটা দেখে খুব ভালো লাগলো। অনেকে তো বেঙ্গল ছেড়ে চলে গিয়ে বম্বেতে, সাউথে কাজ করা শুরু করেছে। ডেফিনেটলি ওটা তো আহ, সবাই করে, বিকজ সবাই একটা বেটার সাইড খোঁজে, বেটার একটা অপরচুনিটি খোঁজে নিজের লাইফে। বাট কোথাও না কোথাও গিয়ে একটা সফট কর্নার তো থাকে, যেটা নিজের জায়গা। আমি নিজের জায়গাটা ছাড়তে চাই না, নিজের বাংলা ভাষাকে কেন ছাড়বো? যতই হিন্দি করি, যতই সাউথ করি, হুম, দিস ইজ আ লাইক ভেরি মাই থিং, মাই হ্যাঁ প্লেস, এরকম একটা একদমই। ফিলিং আসে।
আচ্ছা, আমার একটা কিউরিওসিটি বলতে পারো, বা আমাদের ভিউয়ার্সদেরও কিউরিওসিটি আছে, যে যখন আমরা ইন্টিমেট সিন করি বা ইমোশনাল সিন করি বা রোমান্টিক সিন করি হুম। উইথ আর কো অ্যাক্টার্স, সেই কেমিস্ট্রিটা কি করে বিল্ড হয়? সেখানে ডিসকমফর্ট হয় না, বা কি ধরনের কেমিস্ট্রি বিল্ড হয়? আমরা তো সবই তো স্ক্রিনে দেখি, সেটা তোমরা কি করে বিল্ড করো একটা কো অ্যাক্টারের সঙ্গে? এইটা আমি বলবো কি আমার সাইডে মনে হয় টোটালি আমার অপোজিটের পার্টনার উপর ডিপেন্ড করছে ও কিভাবে আর কি তোমার সাথে কোঅপারেট করছে। দুজনের মধ্যে সেই বন্ডিংটা যদি আমরা না একটা ফ্রেন্ডশিপ না রাখি, ওই সেন্সিটিভ সিন বা কোনো এরকমই টাইপ ইমোশনাল সিন করতে খুব অসুবিধা হয়। তো তাই জন্যেই আমরা যখন সামনে যদি আর্টিস্ট খুব আনকমফোর্টেবল ফিল হয়ে করে বা হেজিটেট করে, তখন অটোমেটিকলি তোমার অন্য সাইডের আর্টিস্টও তখন খুব মানে ইয়ে হয়ে যায় কি না ওটাই পছন্দ করছে কি না, বা আমি কি এটা বলবো ওটা কি ও ইয়ে করতে পারবে, বা আমি হয়তো কোনো একটা অ্যাকশন করলাম ওর অপোজিট রিয়াকশনও দিল না, তখন কেমিস্ট্রিটা ঠিক ম্যাচ হয় না। তো দুজনকেই না একটুখানি টাইম দিতে হয়, যেটা মনে হয় যে এই সিনটা আছে তো ওদেরকে একটু আলাদা ছেড়ে দিতে হয় যে তোমরা কিভাবে ভাবছো, তোমরা ভেবে নাও এই সময় তুমি চিত্রালী নয় আর তুমি পারমিতা নয়, তুমি এক্স আর তুমি ওয়াই, আর তুমি এক্স ওয়াই ফল ইন লাভ উইথ ইচ আদার, নাও ইউ থিঙ্ক কি তোমরা যদি ভালোবাসো তাহলে তোমরা ওখানে কি করবে, বা তোমাদের মধ্যে খুব ঝগড়া হলো কি তোমরা দুজনকে দেখতে জানো তোমরা কিভাবে রিয়াক্ট করবে। তো ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট কি আমি এখন আমি না আর তুমি এখন তুমি না, ইউ আর দ্যাট ক্যারেক্টার। তো এইভাবেই আর কি ট্রাই করাতে যায়, আর একটুখানি স্পেস তো লাগে অফকোর্স। ও, ডেফিনেটলি। তোমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং রোল হুম। আজ অবধি কোনটা, সেটা যদি একটু আমাদের বলো। চ্যালেঞ্জিং রোল আমার এসেছে অনেকগুলোই। তো সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যেটা আমি বলতে চাই এখন, আম, ওটা একটা ফেস্টিভ্যাল মুভি ছিল। উম, সেটা আজ থেকে হয়তো 7-8 বছর আগে করেছিলাম। হুম হুম। একটা মায়ের ক্যারেক্টার, আচ্ছা। পুরো গ্রামের, সুন্দরবনের একটা গ্রামে আমাদের শুটিং হচ্ছিল। তো তার 3টে বাচ্চা ছিল, একটা এই ভাবো 10-12 বছরের, একটা 7-8 বছর, আর একটা একদমই ল্যাব বেবি। আর মাটা ওর স্বামী ছেড়ে চলে গেছে। মা ওর ইনকাম ছিল যত তোমার পুকুর টুকুরের শামুক হয় না, শামুক করিয়ে ও ওইগুলোকে বিক্রি করতো, সেটাতেই যা রোজগার হতো সেটাতেই নিজে ঘরের দুটো রুটি বাচ্চাদেরকে খাওয়াতো। তো সেইখানে আমার এত চ্যালেঞ্জিং ছিল বিকজ ওখানে আমার গায়ের রং লিটারালি লণ্ঠনের যেই আর কি কালো কালিটা হয় না সেইটা আর কি সেটা দিয়ে করা হয়েছিল, বিকজ ওটা আমার খুব সারপ্রাইজিংলি কোনো আমার রিয়াকশন হয়নি, ইনফ্যাক্ট ওটা খুব হেলদি মতন ছিল, আমার কোনো ইরিটেশন হয়নি, কিচ্ছু হয়নি। ওইটা দিয়ে মেকআপ করিয়েছিল, প্লাস বৃষ্টির মধ্যে অরিজিনাল বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমাকে বসিয়ে সিন করা হয়েছিল, প্লাস এমন 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 মানে পুকুরের মধ্যে আর কি, একটা নোংরা পুকুরের মধ্যে আমাকে শামুক কুড়াতে হয়েছে। তারপরে গরুর আর কি ইয়ে দিয়ে গরু ল্যাপ হয় না যে গোটে কাউডাং দিয়ে সবাই ল্যাপ, তা অনেক কিছু আর কি ফার্স্ট টাইম ছিল, অনেক কিছু শিখতে পেরেছি, আর খুবই চ্যালেঞ্জিংও ছিল। তো সেইটা একটা কাজ ছিল। আর স্টোরিটা খুব ভয়ানক ছিল, মানে ওখানে যে 3টে বাচ্চাই ওর মানে একজন করে মারা যায়। সবচেয়ে ছোট বাচ্চাটারও মানে ও গড়াতে গড়াতে মানে খাটের কোনায় গিয়েও ওর গলা ফেসে গিয়ে মারা যায়। সেকেন্ড বাচ্চাটার যে বড় ছেলেটা আছে ও খাবারে খিদে সেকেন্ড বাচ্চাটার গলা কামড়িয়ে দেয়। ওর বাবারে। তো এইভাবে আর কি খুব প্যাথেটিক একটা খুবই মানে ডেডলিয়েস্ট একটা স্টোরি ছিল, তো সেটা আমার খুবই ক্লোজ। কিন্তু কোনো হয় না অনেক রিজনের জন্য মুভি সামনে আসে না, কিছু ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা কিছু পার্টনার্সের সেপারেট হয়ে যায় বলে, তো ওটা বাইরে আসেনি, সেটার জন্য আমার খুব কষ্ট লাগে, কিন্তু সেটা খুবই ভালো একটা কাজ ছিল। আচ্ছা। সেটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আর নেক্সট আরেকটা যেটা আমি রিসেন্টলি করলাম সেটা হচ্ছে চিন্দি পাকার বলে একটা হিন্দি ফিল্ম। তো সেটাতে আমি লিড ক্যারেক্টার করেছি। ওইটা একটা খুবই অদ্ভুত ক্যারেক্টার, ওটা কাগজ কুড়ানি যারা হয় না, কাগজ কুড়ানি যারা তোমার বস্তি বা শহরে না, মানে ডাম্প ইয়ার্ডে যে কাগজ কুড়ানি তারা কিন্তু মানে আলাদাই থাকে, মানে ওরা কিন্তু শহরের সাথে মানে অত ইয়ে থাকে না, সেখানকার কাগজ কুড়ায় সেখান থেকে ইয়ে করে সেটাই বিক্রি করে যা আর্নিং হয় সেগুলোই আর কি ওদের লাইফস্টাইল হয়। তো সেখানে এতটাই চ্যালেঞ্জিং ছিল যে মানে সেই ডাম্প ইয়ার্ডের আমাকে অরিজিনাল একটা ডাম্প ইয়ার্ডের খালি পায়ে উঠতে হয়েছিল। মা।
এই শট দিতে হয়েছে, ওখানে গিয়ে ওপরে ড্রোন শট দিয়ে আমাকে পুরো একটা হুম। পুরো স্পাইরাল একটা রাউন্ড নিয়ে শট দিতে হয়েছিল। তো ওরকম 2-3 বার আমাকে যেতেই হয়েছে, তুমি জানো আর কি মুভিজতে ওরকম এক শটে তো হয় না, তো যতক্ষণ স্যাটিসফাইড না হচ্ছে যাও। তো এই তো অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে মুভিতে, খুব শিখতে পেরেছি অনেক কিছু। আর হুম। আম, তখনই জানতে পারলাম কি অ্যাক্টর হওয়াটা অতটা ইজি না যতটা মানে হুম। দূর থেকে লাগে, মানে শুধু গ্ল্যামারাসই না, মানে প্রচন্ড শেডস থাকে। অনেক তো শেডস থাকে। ভালো, এটা আমার লাইফে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। আর এই কানসেও গেছিল এই মুভিটা, ওখানে স্ক্রিন 8-এ মুভিটা প্রিমিয়ার হয়েছিল, যেখানে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ও, দেখানো হয়েছে। দ্যাটস তো ওয়ান্ডারফুল। দ্যাটস লাইক বিগ থিং, আর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হুম। আমার জন্য। তো বাস এটাই বলবো, গিয়ে দেখা দেখা যাক আরো ফিউচারে কি হয়। নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা তুমি বলো, তুমি তো শুরু করেছো অ্যাজ আ মডেল, তারপর তুমি আর্ট ফিল্মস করেছো, অ্যাক্টর করেছো, সবচেয়ে ডিফিকাল্ট কোনটা এবং কেন? সব ফিল্ডেই ডিফিকাল্টিজ আছে ডেফিনেটলি, কিন্তু এটাই বলবো যে মডেল আর অ্যাক্টর আর ডান্সার সব কিছুর মধ্যে অ্যাক্টার্সদের মধ্যে আমার মনে হয় কি পরিশ্রমটা সবচেয়ে বেশি, কারণ মানে কোনো প্রফেশনই কোনো ইজি না, প্রচন্ড হার্ড, ঠিক আছে, কিন্তু অ্যাক্টিং এর মধ্যে ইউ হ্যাভ টু নো আ লট অফ সাইডস, ইউ হ্যাভ টু নো মডেলিং অলসো, ইউ হ্যাভ টু বি আ ডান্সার অলসো, তোমাকে কোথাও না কোথাও হয়তো তোমাকে গানও জানতে হবে, আবৃত্তিও জানতে, তোমাকে সব কিছু জানতে হবে, বিকজ অ্যাক্টিং এ কোনো একটা ক্যারেক্টার তুমি করছো না, ইউ হ্যাভ টু প্লে আ ডিফারেন্ট রোল, মানে ভেরিয়াস রোলস, রাইট? একদম। সো তোমাকে অনেক কিছু শিখতে হয়, অ্যাক্টিং এ, ডান্স, ড্রাইভিং, হর্স রাইডিং, আবৃত্তি, ড্রয়িং, স্কেটিং, মানে ইনফ্যাক্ট আমি টম ক্রুজকে দেখে তো আমি মানে কি বলবো, আমি হা হয়ে যাই, মানে ওই একটা মানুষ কি না কি করে, মানে ফ্লাইট ওড়ানো থেকে, নিজেই স্টান্ট করা থেকে, নিজেই অ্যাক্টিং করছে, প্লাস আই উইশ কি কোনোদিন হয়তো এরকম আমি কিছুটা নিশ্চয়ই। হলেও করতে পারবো। তো আমার মনে হয় অ্যাক্টিংটা করাটা ইজ রিয়েলি ডিফিকাল্ট। তো তোমার নেক্সট প্রোডাকশন বা ডিরেকশনে কি যাওয়ার কি ইচ্ছে আছে? লেটস সি। এবার যদি হয় তো ভালো, মানে প্রোডাকশন তো জানি না, ডিরেকশন অফকোর্স একটা সব অ্যাক্টরের একটা তো পার্সপেক্টিভ থাকে, একটা তো পয়েন্ট থাকে যে আমি এইভাবে কিছু একটা দেখছি, যদি কোনো সময় আমার মনে হয় যে আমি এখন এলিজিবল যে একটা ডিরেকশন করার, বিকজ টু বি ভেরি অনেস্ট অ্যাক্টিং এতটাই ভাস্ট, এতটাই বড় ফিল্ড, আমার মনে হয় এখন আমার অনেকটা দূর পথ সেই ডিরেকশনের মানে জায়গাটায় পৌঁছানো। তো এখন আমাকে অনেক কিছু শিখতে হবে, তো লেটস সি, যদি যখন হবে তখন নিশ্চয়ই কিছু তো আসবে, নিয়ে আসবো। ওয়েল, ডেফিনেটলি তুমি করতে পারবে, অ্যান্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্যাট। থ্যাংক ইউ। যেটা আমার মাঝে মধ্যে মনে হয়, দেখো আমরা স্মিতা পাটেলকেও দেখেছি, হুম। শি ওয়াজ আ গ্রেট অ্যাক্টর। Yeah. অ্যান্ড সেকেন্ড আমরা যাকে দেখেছি সেটা হলো মাধুরী দীক্ষিত বা শ্রীদেবী, এদেরকেও দেখেছি, মধুবালাকে দেখেছি। হুম। তো তোমার এই দুটো জনারেরই অ্যাক্টর যারা আছেন, তাদের মধ্যে ডিফারেন্স অন গ্ল্যামারটা, তো গ্ল্যামার পোর্শনটা অনেকটা বেশি এবং কম। তো গ্ল্যামার শব্দটি কতটা ইম্পর্ট্যান্ট ইন অ্যাক্টিং, আমাকে তুমি যদি বলো, বা ইভেন ইন মডেলিং। মডেলিং আমরা নয়নিকাকে দেখেছি, হুম। হ্যাঁ, তো যারা নয়নিকা চ্যাটার্জিকে দেখেছি, তো ওকে দেখে দ্য কনসেপ্ট অফ মডেলিং ইটসেলফ হ্যাজ চেঞ্জড। তো ইন্টারন্যাশনাল তো অনেক মডেলস আছে যারা হয়তো স্কিন কালার তাদের একটু ডার্কার। হুম। তো তুমি এই গ্ল্যামারটাকে কতটা তুমি পয়েন্ট দাও আউট অফ স্কেল অফ 1 to 10, on the if you have to act or if you have to really take modeling as a career? See again, like it really depends on the character you are playing, first of all, যে গ্ল্যামারটা কতটাই রিকোয়ার, যেরকম গ্ল্যামার থাকবে, যেরকম আমি একটা মুভি করেছিলাম ও অভাগী, অনির্বাণদার ডিরেকশন, প্রবীর ভৌমিকের প্রডিউসার ছিলেন, আর ওর মধ্যে মিথিলাদি, মানে আমাদের মিথিলাদি, তো ও হিরোইন ছিল। তো ওখানে খুবই আর কি এরকম একটা পুরনো দিনের কার, মানে কত তাও বলবো না, আই থিঙ্ক আজ থেকে 60 বছরের আগেরকার গল্প নিয়ে একটা গল্প, মানে অভাগীর স্বর্গ, সেই অভাগীর স্বর্গের উপরে একটা আর কি আচ্ছা, ইয়ে আচ্ছা। করে একটা গল্প তৈরি করেছিল, মানে ওটাকেই আর একটু মানে বাড়িয়ে আর কি সুন্দর সাজিয়ে করা হয়েছিল।
তো সেখানে একটা ক্যারেক্টার আমি করেছিলাম ফুলকি। বাকি সব ক্যারেক্টারগুলো খুবই শেডি গ্ল্যামার একদমই নেই, কিন্তু আমার ক্যারেক্টারটা ছিল যে আমি গ্রামটাতে মানে এন্টারটেন করি, সেটাই আমার রোজগার। একটা হোলির গানে হচ্ছে সেখানে আমি পুরো সেজেগুজে পুরো নাচ করছি, আর কেউ মারা যাচ্ছে সেখানে আমি রুদালি সেজে আর কি ইয়ে করছি। তো সেখানে তুমি বুঝতে পারছো মানে গ্ল্যামারটা কতটা ডিফারেন্স। হ্যাঁ। যেখানে আমি কাঁদছি, ভাবো রুদালির মতন একটা কাঁদছি, কেউ মারা গেছে সেখানে তার শোকে একটা গান করছি, সেখানে আমার গ্ল্যামারটা পুরো আমি নিজেই গান করতে করতে আমি নোকের নেল পালিশ উঠাচ্ছি, লিপস্টিক মুছছি, মানে সেইটাকে ম্যাচ করার জন্য। তো সেখানে আমার দেখাতে হচ্ছে যে আই ডোন্ট নিড দ্যাট গ্ল্যামার। বাট আমরা যদি আবার ঘুরে দেখতে চাই ওই হোলির টাইমটা, তো ওখানে আই হ্যাভ টু বি দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্যাট সেট, যাতে পুরো অ্যাট্রাকশনটাই আমার ওপরে আসে। তো অফকোর্স সেটাও মানে গ্ল্যামারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট, কারণ সবাই তো আর যদি করতে পারতো তাহলে হিরোইন আমরা মাধুরী দীক্ষিত বা বিদ্যা বালান বা আরো হিরোইন্স যারা আছে তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হতাম না যে এরকম ওয়াও দে আর হিরোইন্স, আমিও এরকম কোনো সময় হতে পারবো। তো ইটস ভেরি ডিফিকাল্ট। আমি তো বলবো কি আম, একটা গ্ল্যামার মেনটেন করা বা একটা গ্ল্যামারের ইয়েটা আনা, ইটস মানে তোমাকে ওটার জন্য অনেকটা প্রিপারেশন করতে হয়, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হয়। তো ইটস ভেরি ডিফিকাল্ট ওটাই। আচ্ছা। আমাকে বলো তোমার আপকামিং প্রজেক্টস 2026-এ কি কি আছে? মুভিজ, নাট ফিল্মস, কি কি প্রজেক্ট আছে তোমার? একটা তো যেটা বললাম চিন্দি পাকার, যেটা কানসে গেছিল, সেটা একটা রিলিজ হবে। সেটা মানে অফিসিয়ালি সব হলে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। সেকেন্ড হচ্ছে আনলক 7, সেটারও আমার স্ক্রিনিং এর ডেট পেয়ে গেছি। সেটা রাজেশ শর্মার অপোজিটে কাজ করেছিলাম। তো সেটার মধ্যেও ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। মানে আমি একটা নেপালি ক্যারেক্টার করেছি ওখানে, আচ্ছা আচ্ছা। আর ডাবল ক্যারেক্টার। লাইক আমি ভূত ভূতও হচ্ছি, আবার তার পাস্ট লাইফ মানে যখন বেঁচে আছে সেই দুটো ক্যারেক্টার করা হয়েছে। তো সেটা একটা হরর থ্রিলার একটা মুভি, কমার্শিয়াল পুরো। তো সেটা রিলিজ হচ্ছে, সেটার জন্য আমি খুবই এক্সাইটেড। প্লিজ তুমিও এসো। নিশ্চয় নিশ্চয়, একদম। তো সেটাই এখন আসছে আপাতত। আর বাকি আরো কাজ হচ্ছে, সেটা এখনো আমি ডিসক্লোজ অতটা করতে পারবো না। একটা ওয়েব সিরিজ শুটিং চলছে আমার, হাফ হয়েছে, এখনো হাফ চলছে। তো এখন এগুলোই আছে। আর ডিউ টু এই ইলেকশনের জন্য একটু কাজ মাঝখানে গ্যাপ হ্যাঁ, ছিল, gap ছিল। তো সেটার জন্য ছোট ছোট অ্যাডস করেছি। মানে এখন একটা অ্যাড আমার খুব আর কি সব জায়গায় চলছে, যেরকম একটা লাইফ ইন্স্যুরেন্স, সরি ন্যাশনাল ইন্স্যুরেন্স একটা ন্যাশনাল অ্যাড ইন্স্যুরেন্স, চলছে। হ্যাঁ হ্যাঁ। তো অনেক জায়গায় আমি এই ডাবিং করতে হ্যাঁ, আমি গেছিলাম হলে কালকে। দেখেছিলাম ধুরন্ধরের আগেই সেই অ্যাডটাতে গেছিলাম। রাইট রাইট। তো ওটাই আমি কালকেও গেছিলাম ওখানে, আমার এডিটর বললো কি আমি আপনাকে আগে দেখিনি, কিন্তু হলে আপনাকে দেখে নিয়েছি। হ্যাঁ। তো এগুলো খুব ভালো লাগে, তো এই অ্যাডটা করেছি। প্লাস ডাবার বলো, প্যান্টালুন্স বলো, নক্স, আরো এরকম কিছু কিছু অ্যাডস করেছি। তো খুব ভালো লাগে। ভেরি গুড। লাস্ট কোয়েশ্চেনে আসবো, যে যারা ইয়াং অ্যাসপায়ারিং মডেল বলো বা অ্যাক্টর বলো, যারা অ্যাড ফিল্মসও করতে চায়, তাদের জন্য যদি তুমি কিছু সাজেশনস, টিপস, যদি ওদেরকে কিছু দাও বা অ্যাডভাইস কিছু দাও, সো দ্যাট দে ক্যান অলসো বিকাম মানে অ্যাসপিরেন্টস, তো তুমি যদি দাও। ওয়েল, আমি বেশি অ্যাডভাইস কি দেবো, বিকজ আই এম স্টিল লার্নিং। প্রতিটা স্টেপ, প্রতিটা দিন আমার জন্য একটা নতুন শেখার দিন হয়। আমি এখনো শিখছি, বাট এটাই বলবো কি ইফ ইউ হ্যাভ আ উইল দেন দের ইজ আ ওয়ে। কথাই আছে ইফ দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে। তো ইফ ইউ হ্যাভ আ ড্রিম অ্যাবাউট বিকামিং অ্যান অ্যাক্টর, তুমি যদি অ্যাক্টর বা মডেল বা ডান্সার বা কিছুই হতে চাও, প্লিজ কোনো ফ্যামিলির প্রেশার বা কোনো ফাইন্যান্সিয়াল প্রেশার বা এইটার জন্য নিজেকে লুকিয়ে নিও না। তোমার বিকজ আমিও একটা ফ্যামিলি থেকে বিলং করি, যেটা আর কি খুবই একটা মধ্যবিত্ত বাড়ির। কোনো আমার অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড নেই, বাট স্টিল আই এম হিয়ার, রাইট? সো ইফ আই ক্যান, ইউ ক্যান। সো নেভার গিভ আপ। গ্রেট। চিত্রানী, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার আপকামিং প্রজেক্টসের জন্য অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ প্রম্পট সো উইথ মাচ। পারমিতার সমস্ত ক্রু মেম্বার্সদের থেকে। অ্যান্ড ডেফিনেটলি উইল ক্যাচ আপ ইন সাম মোর এপিসোডস। প্লিজ। আর ভালো থেকো, থ্যাংক অ্যান্ড ইউ সো উইশ ইউ মাচ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর কামিং।